আচ্ছা, চলুন বিষয়টা একটু খুলে বলা যাক। ধরুন এমন একজন মানুষের কথা যিনি জীবনে কখনো তরমুজ খাননি। হুম, বেশ অদ্ভুত শোনায় বিষয়টা। হ্যাঁ, আর কারণটা কিন্তু এমন না যে তরমুজ তার অপছন্দ ছিল, বরং তিনি জানতেন না ঐতিহাসিকভাবে ঠিক কিভাবে তরমুজ খাওয়া হতো। রাইট, তিনি কোনো প্রামাণ্য বর্ণনা পাননি। একদম। অথচ এই চরম আক্ষরিকতাবাদী মানুষটি ইতিহাসের অন্যতম বৃহৎ একটি তথ্যের আর্কাইভ তৈরি করে গেছেন। আজকের এই গভীর আলোচনায় আমরা প্রবেশ করতে যাচ্ছি নবম শতাব্দীর এক অবিস্মরণীয় এবং সমানভাবে বিতর্কিত স্কলার ইমাম আহমদ ইবনে হাম্বাল এবং তার সংকলিত সুবিশাল মুসনাদের জগতে। এবং এই আলোচনাটা কিন্তু খুব একটা সহজ হবে না। তা তো বটেই। তাকে ঘিরে থাকা ১০০রও বেশি সমালোচনামূলক ও বিতর্কিত প্রশ্নের যে গবেষণাপত্রটি আজ আমাদের সামনে রয়েছে, তার উদ্দেশ্য কাউকে সঠিক বা ভুল প্রমাণ করা নয়, বরং ৮৮০ থেকে ৮৫৫ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে বেঁচে থাকায় মানুষটিকে ঘিরে সুন্নি, শিয়া, মুতাজিলা, ধর্মনিরপেক্ষ এবং আধুনিক একাডেমিকদের যে পাল্টাপাল্টি দৃষ্টিভঙ্গি রয়েছে তার একেবারে গভীরে যাওয়া। কিভাবে একজন ব্যক্তি এমন এক ডেটাবেস তৈরি করলেন যা হাজার বছর পরও আধুনিক বিজ্ঞান, মানবাধিকার ও ধর্মতত্ত্বের বিতর্কের কেন্দ্রে। চলুন সেটাই আজ অন্বেষণ করা যাক। শুরুতেই তরমুজের যে উদাহরণটা টানলেন সেটা আসলে এই পুরো আলোচনার একটা চমৎকার প্রতিচ্ছবি। এই আলোচনাটি কেবল একজন ব্যক্তির জীবনীতে সীমাবদ্ধ নেই, রাইট। এটি মূলত একটা গোটা সভ্যতার বুদ্ধিবৃত্তিক লড়াই। আব্বাসীয় খিলাফতের সেই নবম শতাব্দী ছিল চরম রাজনৈতিক ও ধর্মতাত্ত্বিক দ্বন্দ্বের এক উত্তাল সময়। আমরা যদি আহমদ ইবনে হাম্বালের জীবনের সেই চরম মুহূর্তগুলোর দিকে তাকাই, বিশেষ করে রাষ্ট্র ক্ষমতার সাথে তার যে সংঘাত, হ্যাঁ ঠিক সেই জায়গাটা, তাহলে খুব সহজেই বুঝতে পারবো কেন এই প্রাচীন ঐতিহাসিক বিতর্কগুলো আজকের যুগেও আমাদের চিন্তাধারা এবং তথ্য সংরক্ষণের ধারণার সাথে এত গভীরভাবে প্রাসঙ্গিক। রাষ্ট্র ক্ষমতার সাথে সংঘাতের কথা উঠলেই অবধারিতভাবে মেহনা বা ইনকুইজিশনের প্রসঙ্গ চলে আসে। অবশ্যই। সে সময়কার ইতিহাস নিয়ে যারা খোঁজখবর রাখেন তারা জানেন যে আব্বাসীয় খিলাফত তখন কুরআন সৃষ্ট মুতাজিলাদের এই নির্দিষ্ট ধর্মতাত্ত্বিক মতবাদটি রাষ্ট্রের সবার ওপর জোরপূর্বক চাপিয়ে দিচ্ছিল। এক ধরনের রাষ্ট্রীয় সেন্সরশিপ বলতে পারেন। হ্যাঁ, কিন্তু ইবনে হাম্বল এই রাষ্ট্রীয় নির্দেশ মানতে সরাসরি অস্বীকৃতি জানান। ফলাফলটা ছিল রীতিমতো শিউরে ওঠার মতো। প্রায় ২৮ মাস তাকে কারাবাস করতে হয় এবং জনসম্মুখে নির্মমভাবে কশাঘাত করা হয়। এই একটি ঘটনাই তাকে সুন্নিদের চোখে এক অবিচল রক্ষাকর্তায় পরিণত করে, কিন্তু অন্যদিকে যুক্তিবাদী মুতাজিলা বা আধুনিক সেকুলারদের চোখে তিনি হয়ে ওঠেন প্রগতিশীল চিন্তাধারার পথে এক বিশাল বাধা। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। রাষ্ট্রীয় ক্ষমতার সামনে একজন ব্যক্তির এই অনড় অবস্থান কি কেবলই জেদ ছিল, নাকি এর পেছনে বৃহত্তর কোনো মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক কারণ কাজ করছিল? তিনি কেন একটু আপোস করলেন না? ঠিক, কারণ এখানে একটা অদ্ভুত বৈপরীত্য আছে। এত নির্মম নির্যাতন সহ্য করার পরও তিনি কিন্তু খলিফার বিরুদ্ধে কোনো ধরনের বিদ্রোহ বা খুরুজকে সমর্থন করেননি। এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট। হ্যাঁ, তিনি মনে করতেন বিদ্রোহ মানেই রক্তপাত এবং গৃহযুদ্ধ, যা সাধারণ মানুষের জন্য আরও বড় বিপর্যয় ডেকে আনবে। আধুনিক মনস্তত্ত্বের দৃষ্টিকোণ থেকে তার এই সময়কালটা বিশ্লেষণ করলে আমরা কিন্তু ভিন্ন একটা মাত্রা পাই। মানসিক ট্রমার দিকটা বলছেন তো? একদম। ২৮ মাসের অমানবিক নির্যাতন এবং প্রতিনিয়ত মৃত্যুর হুমকির ভেতর দিয়ে যাওয়ার ফলে তার ওপর যে তীব্র মানসিক প্রভাব পড়েছিল, আধুনিক যুগের সাইকোলজিস্টরা হয়তো তাকে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডি হিসাবেই চিহ্নিত করবেন। পিটিএসডির বিষয়টা সত্যি ভাবার মতো, কারণ কারাগার থেকে মুক্তির পর তার জীবনযাপন কিন্তু আর আগের মতো ছিল না। একদমই না। মুক্তির পর তিনি নিজেকে সমাজকে অনেকটাই গুটিয়ে নেন। তিনি ক্ষমতার কেন্দ্র থেকে সবসময় খুব সচেতনভাবে দূরে থাকতেন। এমনকি রাষ্ট্রীয় কোষাগার থেকে আসা কোনো সাহায্য, তা যতই বৈধ হোক না কেন, তিনি ছুঁয়েও দেখতেন না। তার এই গুটিয়ে যাওয়া, রাষ্ট্রের প্রতি চরম অবিশ্বাস এবং মানুষের যুক্তির চেয়ে অপরিবর্তনীয় টেক্সটের উপর অতি নির্ভরশীলতা, এগুলো সবই কিন্তু সেই ট্রমা থেকে উৎসারিত হতে পারে। তিনি মানুষের যুক্তির ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন। রাইট। তিনি হয়তো বুঝতে পেরেছিলেন যে মানুষের যুক্তি বা লজিক যে কোনো সময় ক্ষমতার হাতিয়ারে পরিণত হতে পারে, যেমনটা মুতাজিলারা করেছিল।
তাই তিনি এমন কিছুর উপর নির্ভর করতে চেয়েছিলেন যা মানুষের যুক্তির ঊর্ধ্বে। আর ঠিক এই জায়গা থেকেই তার জীবনের সবচেয়ে বড় কীর্তি মুসনাদ সংকলনের পেছনের দর্শনটা পরিষ্কার হতে শুরু করে। প্রায় ২৭,০০০ থেকে ৩০,০০০ হাদিসের এক বিশাল ভাণ্ডার এই মুসনাদ। বিশাল এক কাজ। হ্যাঁ, আর এই তথ্যগুলো ঘাটতে গিয়ে একটা চমকপ্রদ দাবি বারবার চোখে পড়ে যে তিনি নাকি ১০ লাখ হাদিস মুখস্থ করেছিলেন। প্রথমবার শুনলে যে কারোর মনে হবে এটা কিভাবে সম্ভব। তা তো বটেই। একজন মানুষের পক্ষে ১০ লাখ আলাদা আলাদা বাক্য বা টেক্সট মুখস্থ রাখা তো মানবীয় ক্ষমতার বাইরে বলেই মনে হয়। আপাতদৃষ্টিতে এটা গাণিতিক এবং শারীরিকভাবে অসম্ভব মনে হলেও তৎকালীন হাদিস শাস্ত্রের মেকানিজমটা একটু ভিন্ন ছিল। এখানে ১০ লাখ বলতে আসলে আলাদা ১০ লাখ টেক্সট বা মূল পাঠকে বোঝানো হয়নি। তাহলে হিসাবটা কিভাবে হতো? ধরুন একটি হাদিসের মূল বক্তব্য বা মতন একটাই, কিন্তু সেটি যদি ১০টি ভিন্ন ভিন্ন বর্ণনাকারীর চেন বা সনদ দিয়ে আসে, তবে সেই শাস্ত্রীয় নিয়মে সেটিকে ১০টি আলাদা হাদিস হিসেবে গণ্য করা হতো। ও, বুঝতে পেরেছি, মানে ১০ লাখ চেন বা রুট। একদম ঠিক। অর্থাৎ এই বিশাল সংখ্যাটি মূলত তার মুখস্থ থাকা বর্ণনাকারীদের চেন বা সনদের এক বিশাল নেটওয়ার্ককে নির্দেশ করে। তবে মুসনাদের সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা এর সংখ্যায় নয়, বরং এর পদ্ধতিগত ভিন্নতায়। ঠিক বলেছেন, মুসনাদ কিন্তু কোনো সহি বা শতভাগ নির্ভুল আইনি ম্যানুয়াল হিসেবে তৈরি হয়নি। এটি ছিল একটি বিশাল আর্কাইভ বা অপরিশোধিত তথ্যের ভাণ্ডার। আজকের যুগের উইকিপিডিয়া বা আধুনিক বিশ্বকোষগুলো যেভাবে বিষয়ের ওপর ভিত্তি করে সাজানো হয়, এটি সেভাবে সাজানো ছিল না, বরং এটি সাজানো হয়েছিল বর্ণনাকারীদের নামের উপর ভিত্তি করে। অনেকটা এমন যে কোনো এক সাহাবী তার জীবনে যা যা বর্ণনা করেছেন তার সবকিছু এক জায়গায় জড়ো করা। এই যে পদ্ধতি, এটা নিয়ে একটু ভাবলে কিন্তু আজকের যুগের একটা কনসেপ্ট মাথায় আসে। কোন কনসেপ্টের কথা বলছেন? আজকের যুগের ইন্টারনেট বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেভাবে ডেটা স্ক্র্যাপ করে, ঠিক সেটার কথা। এআই কিন্তু শুরুতে তথ্য যাচাই করে না, সে শুধু ইন্টারনেট থেকে বিশাল পরিমাণ ডেটা কোনো ফিল্টার ছাড়াই সংগ্রহ করে। ইবনে হাম্বালের কাজের পদ্ধতিটাও অনেকটা সেরকমই ছিল। দারুণ একটা তুলনা। তার একটা বিখ্যাত নীতি ছিল, মানুষের নিজস্ব বুদ্ধি বা কিয়াসের চেয়েও একটা দুর্বল হাদিসও তার কাছে বেশি গ্রহণযোগ্য। রাইট। অর্থাৎ তিনি মনে করতেন মানুষের লজিক যে কোনো সময় ভুল হতে পারে, কিন্তু একটু দুর্বল বর্ণনার মধ্যেও হয়তো ঐশী বাণীর একটা ভগ্নাংশ থেকে যেতে পারে। তিনি নিজে কিছু ফিল্টার করতে চাননি। এই তুলনাটা চমৎকার। তিনি সত্যিই ভবিষ্যৎ প্রজন্মের জন্য সমস্ত তথ্য একটি জায়গায় আনফিল্টার্ড অবস্থায় সংরক্ষণ করতে চেয়েছিলেন। তিনি নিজের বুদ্ধিমত্তার চেয়ে ঐতিহ্যের উপর সজ্ঞানে সর্বোচ্চ আস্থা রেখেছিলেন। একটু আগে তরমুজের যে গল্পটা বললেন, সেটা তার এই মানসিকতারই চরম রূপ। হ্যাঁ, নিজের লজিক খাটাতে ভয় পেতেন। একদম। তিনি ভয় পেতেন যে নিজের যুক্তি খাটাতে গেলে হয়তো তিনি মূল পথ থেকে সরে যাবেন। তাই দৈনন্দিন জীবনেও তিনি নিজস্ব কোনো পদ্ধতি তৈরি করতে রাজি ছিলেন না। এখান থেকেই বিষয়টা আসলে দারুণ কৌতূহল উদ্দীপক হয়ে ওঠে, কারণ এই আক্ষরিকতাবাদ এবং ডেটা সংরক্ষণের ফলে মুসনাদে এমন কিছু বর্ণনা স্থান পেয়েছে যা নিয়ে আধুনিক বিজ্ঞান, যুক্তিবাদী এবং ধর্মতাত্ত্বিকদের মধ্যে একেবারে তুমুল লড়াই চলছে। হ্যাঁ, বিজ্ঞানের বিষয়টা এখানে খুব বড় একটা ফ্যাক্টর। যেমন ধরুন সেই বিখ্যাত মাছির বর্ণনাটি। বলা হয়েছে পানীয়র মধ্যে মাছি পড়লে সেটিকে পুরোপুরি ডুবিয়ে দিতে, কারণ তার এক ডানায় রোগ এবং অন্য ডানায় মুক্তি বা প্রতিষেধক থাকে। আধুনিক সেকুলার সমালোচকরা তো এটাকে পুরোপুরি অবৈজ্ঞানিক বলে উড়িয়ে দেন, কিন্তু মনপক্ষে আধুনিক মাইক্রোবায়োলজিস্টরা ব্যাকটেরিওফাজের তত্ত্ব দিয়ে এর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দাঁড় করাচ্ছেন। ব্যাকটেরিওফাজ হল এমন ভাইরাস যা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এবং মাছির শরীরে এর অস্তিত্ব পাওয়া গেছে। কিন্তু এখানে একটা প্রশ্ন জাগে। কি প্রশ্ন? এটা কি একটু জোর করে মেলানোর মতো শোনায় না? মানে নবম শতাব্দীর একটা টেক্সটকে আধুনিক লাভে জাস্টিফাই করার একটা রেট্রোস্পেক্টিভ বা ডেসপারেট চেষ্টা? সমালোচকরা ঠিক এই কথাটাই বলেন। তারা মনে করেন এটি আধুনিক বিজ্ঞানকে ব্যবহার করে প্রাচীন টেক্সটকে বৈধতা দেওয়ার একটা কৌশল মাত্র। রাইট। তারা যুক্তি দেন যে নবম শতাব্দীর মানুষ তো আর মাইক্রোবায়োলজি বুঝত না, তাই আজকের বিজ্ঞান দিয়ে সেটার ব্যাখ্যা দেওয়াটা এক ধরনের লজিক্যাল ফ্যালেসি। কিন্তু অন্যদিকে আধুনিক মুসলিম বিজ্ঞানী ও ধর্মতাত্ত্বিকরা বলেন যে টেক্সটের মূল উৎস যদি ঐশী হয়, তবে তৎকালীন মানুষের বৈজ্ঞানিক জ্ঞানের সীমাবদ্ধতা দিয়ে সেই টেক্সটকে বিচার করা ঠিক নয়। অর্থাৎ জ্ঞান যত বাড়বে
অর্থ তত পরিষ্কার হবে। ঠিক তাই। তাদের মতে বিজ্ঞান যত এগোবে এই প্রাচীন অপরিশোধিত ডেটার ভেতর থেকে তত নতুন অর্থ বেরিয়ে আসবে। এই যে দুই পক্ষের যুক্তি, এখানেই কিন্তু এই আর্কাইভের আসল শক্তিটা লুকিয়ে আছে। আমরা এখানে কোনো পক্ষ নিচ্ছি না, শুধু দুই দিকের লজিকটা তুলে ধরছি। আর বিতর্কের তো এখানেই শেষ নয়। আদি মানব আদমের উচ্চতা নিয়ে মুসনাদে যে বর্ণনাটি আছে সেটি আরও বড় বিজ্ঞানভিত্তিক বিতর্কের জন্ম দেয়। ওই 90 ফুটের ব্যাপারটা? হ্যাঁ, সেখানে বলা হয়েছে আদমের উচ্চতা ছিল 60 হাত বা প্রায় 90 ফুট। এখন জীববিজ্ঞানের একটি অত্যন্ত প্রতিষ্ঠিত সূত্র আছে, স্কোয়ার কিউব ল। ফিজিক্সের বেসিক নিয়ম। এই সূত্র অনুযায়ী কোনো মানুষের আকার এতটা বড় হলে তার নিজের শরীরের ভারেই তার হাড়গোড় ভেঙে পড়ার কথা। ফিজিক্স এবং বায়োলজির সাথে এটি সরাসরি সাংঘর্ষিক। একদমই তাই। স্কোয়ার কিউব ল অনুযায়ী আকার বাড়লে শরীরের আয়তন এবং ওজন যে হারে বাড়ে, হাড়ের শক্তি সে হারে বাড়ে না। তো এই সমালোচনার বিপরীতে ঐতিহ্যবাহী স্কলাররা মূলত দুটি ভিন্ন অবস্থান নেন। সেই অবস্থানগুলো কি কি? একদল বলেন এই বর্ণনাটি আসলে বেহেশত বা জান্নাতের মেটাফিজিক্যাল বাস্তবতার কথা বলছে। পৃথিবীর ফিজিক্সের সূত্র দিয়ে অন্য কোনো ডাইমেনশনের বাস্তবতা মাপাটা বোকামি। আর আরেক দল? আবার আরেক দল যারা বিজ্ঞানের সাথেই থাকতে চান, তারা জেনেটিক এন্ট্রোপি বা জেনেটিক অবক্ষয়ের তত্ত্ব আনেন। তারা দাবি করেন আদি মানুষ জেনেটিক্যালি অনেক বেশি নিখুঁত ও বিশাল ছিল, যা সময়ের সাথে সাথে পরিবেশগত কারণে ছোট হয়ে এসেছে। একই রকম বিস্ময়কর বিতর্ক আমরা দেখি উটের মূত্রপানের বর্ণনাটি নিয়ে। ও হ্যাঁ, নির্দিষ্ট কিছু মানুষের চিকিৎসার জন্য উটের মূত্রপানের কথা বলা হয়েছিল। বর্তমান সময়ে বিশেষ করে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের যুগে শুনলে এটি চরম অবৈজ্ঞানিক এবং অস্বাস্থ্যকর মনে হতে পারে। তা তো বটেই। কিন্তু মজার ব্যাপার হলো আধুনিক যুগে অ্যান্টিবডি ও ন্যানোবডি গবেষণায় উটের রোগ প্রতিরোধ ক্ষমতার উপর ব্যাপক কাজ হচ্ছে। বিশেষ করে ক্যান্সার গবেষণায় ক্যামেলেড অ্যান্টিবডি বা ন্যানোবডি নিয়ে বিজ্ঞানীরা এখন বেশ বড় বড় গবেষণাপত্র প্রকাশ করছেন। এটা বেশ অবাক করার মতো একটা তথ্য। আবারও বলছি, এই আলোচনাটি এই দাবিগুলোকে বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য নয়, বরং এটা দেখানো যে কিভাবে নবম শতাব্দীর একটি আর্কাইভ 21 শতকের অত্যাধুনিক ল্যাবরেটরি পর্যন্ত আলোচনার বিষয়বস্তু হয়ে আছে। আমরা যদি এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে দেখব যে শুধু বিজ্ঞান নয়, এই আর্কাইভটিকে ঘিরে ধর্মতাত্ত্বিক, রাজনৈতিক এবং আধুনিক মানবাধিকারের দৃষ্টিকোণ থেকেও সমান মাত্রায় তুমুল সমালোচনা রয়েছে। রাজনৈতিক সমালোচনাটাও তো বেশ প্রবল। হ্যাঁ, শুধু মুতাজিলা বা আধুনিক বিজ্ঞানীরাই নন, শিয়া স্কলারদের তরফ থেকেও কিন্তু এই সংকলন নিয়ে গভীর রাজনৈতিক সমালোচনা রয়েছে। হ্যাঁ, শিয়া পণ্ডিতদের মূল অভিযোগটা হল বর্ণনাকারীদের রাজনৈতিক অবস্থান নিয়ে। ঠিক। তাদের মতে মুসনাদ সংকলন করার সময় ইবনে হাম্বাল এমন অনেক বর্ণনাকারীকে গ্রহণ করেছেন যারা উমাইয়াদের প্রতি সহানুভূতিশীল এবং খালিফা আলীর ঘোর বিরোধী ছিলেন। শিয়াদের দাবি, এর ফলে ইতিহাসের একটি একপেশে দিক এই আর্কাইভে স্থান পেয়েছে। আলীর সঠিক মর্যাদা অনেক ক্ষেত্রেই ক্ষুণ্ণ হয়েছে, কারণ ইবনে হাম্বাল শুধু চেন বা সনদের দিকে মনোযোগ দিয়েছিলেন, বর্ণনাকারীর ভেতরের রাজনৈতিক বিদ্বেষের দিকে নয়। এর জবাবে সুন্নি স্কলারদের যুক্তিটাও কিন্তু বেশ ধারালো। তারা বলেন যে ইবনে হাম্বাল যখন এই ডেটা সংগ্রহ করছিলেন, তখন তার একমাত্র মানদণ্ড ছিল বর্ণনাকারীর ব্যক্তিগত সততা এবং স্মরণশক্তি। অর্থাৎ পলিটিক্সটা তিনি দেখেননি। রাইট। কেউ ব্যক্তিগতভাবে আলীর রাজনৈতিক বিরোধী হতে পারে, কিন্তু সে যদি তথ্য বর্ণনায় সৎ হয়, তবে ইবনে হাম্বাল নির্দ্বিধায় তার তথ্য গ্রহণ করেছেন। শুধু তাই নয়, সুন্নিরা এটাও মনে করিয়ে দেন যে মুসনাদে আলীর প্রশংসায় অসংখ্য বর্ণনা রয়েছে, যা ইবনে হাম্বালের বস্তুনিষ্ঠতারই প্রমাণ দেয়। রাজনৈতিক এই বিতর্কের পাশাপাশি মুতাজিলা বা যুক্তিবাদী এবং বর্তমান সময়ের সেকুলার সমালোচকদের অভিযোগটা আবার পুরোপুরি বুদ্ধিবৃত্তিক জায়গায়। তারা মনে করেন ইবনে হাম্বালের এই চরম আক্ষরিকতাবাদ এবং গ্রিক দর্শন বা কালামের প্রতি তার যে তীব্র অনীহা, তা ইসলামী দুনিয়ায় স্বাধীন চিন্তাকে যুগের পর যুগ পিছিয়ে দিয়েছিল। তারা মনে করেন এটা একটা ইন্টেলেকচুয়াল ব্লকেজ তৈরি করেছিল। একদম। তারা মনে করেন তার কারণে পরবর্তীকালে এমন একটি প্রজন্মের সৃষ্টি হয়েছিল যারা যে কোনো নতুন দার্শনিক চিন্তাকে সন্দেহের চোখে দেখত এবং সবকিছুতেই শুধু আক্ষরিক প্রমাণ খুঁজত। এই অভিযোগের একটা ঐতিহাসিক পটভূমি আছে। ইবনে হাম্বাল আসলে কালাম বা দার্শনিক যুক্তিবিদ্যাকে ভয় পেতেন,
কারণ তিনি নিজের জীবনেই দেখেছিলেন যে যুক্তিবিদ্যা ব্যবহার করে কিভাবে রাষ্ট্র একটি ভুল মতবাদকে সবার ওপর চাপিয়ে দিয়েছিল। সেই মেহনার সময়ের অভিজ্ঞতা। হ্যাঁ, তার মূল ভয়টা ছিল ঐশী বাণীর ওপর মানুষের বুদ্ধিমত্তার যেন একক আধিপত্য তৈরি না হয়। কারণ মানুষের লজিক তো স্থির নয়, এটি সময়ের সাথে বদলায়। আজ যা যৌক্তিক, 100 বছর পর নতুন আবিষ্কারের ফলে তা অযৌক্তিক হতে পারে। তাই তিনি নিজেকে ওহির অভিজ্ঞতাবাদী বা এম্পেরিসিস্ট অফ রেভেলেশন হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন। তিনি দর্শন দিয়ে টেক্সটকে বাঁকা করতে চাননি। কিন্তু এই আক্ষরিকতাবাদী তো আধুনিক মানবাধিকারের মানদণ্ডে এসে সবচেয়ে বড় ধাক্কাটা খায়। নবম শতাব্দীতে সংকলিত এই আর্কাইভে এমন অনেক বিষয় রয়েছে যা নিয়ে আজকের দিনে তীব্র বিতর্ক হয়। যেমন মুরতাদ বা ধর্মত্যাগীদের মৃত্যুদণ্ডের বিধান, দাসপ্রথা সংক্রান্ত আইন এবং নারীদের বুদ্ধিমত্তা সংক্রান্ত কিছু বর্ণনা। আধুনিক ধর্মনিরপেক্ষ এবং মানবাধিকার কর্মীরা এগুলোকে চরম পশ্চাৎপদ এবং নিপীড়নমূলক হিসেবে দেখেন। এটা খুব সেন্সিটিভ একটা জায়গা। তাদের মতে এই ধরনের অপরিশোধিত ডেটাবেস বর্তমান সমাজের মানবাধিকার কাঠামোর সাথে সরাসরি সাংঘর্ষিক। ঠিক এই জায়গাটিতেই ঐতিহ্যবাহী স্কলার এবং আধুনিক মানবাধিকার কর্মীদের মধ্যে সবচেয়ে বড় বুদ্ধিবৃত্তিক সংঘাতটা হয়। ঐতিহ্যবাহী স্কলাররা বলেন যে এই বর্ণনাগুলোকে নবম শতাব্দীর আর্থসামাজিক প্রেক্ষাপট বা কনটেক্সটে বিচার করতে হবে, আজকের দিনের পশ্চিমা মানবাধিকারের লেন্স দিয়ে নয়। দাসপ্রথার বিষয়টা তারা কিভাবে ব্যাখ্যা করেন? যেমন দাসপ্রথার ক্ষেত্রে তারা দাবি করেন দাসপ্রথা তখন বৈশ্বিক অর্থনীতির একটা অবিচ্ছেদ্য অংশ ছিল। ইসলাম হঠাৎ করে সেটাকে বাতিল না করে বরং সে সময়ের একটি বৈশ্বিক প্রথাকে ধীরে ধীরে বিলুপ্ত করার জন্য কিছু নিয়ম বেঁধে দিয়েছিল। কিন্তু আধুনিক সমালোচকরা তো এই যুক্তি মানতে নারাজ। একদমই নারাজ। তারা মনে করেন এই টেক্সটগুলো যেহেতু অপরিবর্তনীয় বলে দাবি করা হয়, তাই এগুলো যে কোনো যুগেই মানবাধিকারের জন্য হুমকি স্বরূপ। এই ডিবেটটা মূলত টেক্সটের ইন্টারপ্রিটেশন নিয়ে। এই সমস্ত বিতর্কের মাঝখানে ইবনে হাম্বালের নিজস্ব ধর্মতাত্ত্বিক অবস্থানটি কিন্তু বেশ ইউনিক। ধরুন আল্লাহর হাত বা চেহারা আছে এমন বর্ণনাগুলোকে তিনি কিভাবে ব্যাখ্যা করতেন, সেটা খুব ইন্টারেস্টিং। এটা ধর্মতত্ত্বের খুব গভীর একটা বিষয়। মোতাজিলারা বলতো এগুলো রূপক বা মেটাফোর, আর চরমপন্থীরা বলতো এগুলো মানুষের মতোই। কিন্তু ইবনে হাম্বল এগুলো রূপক ব্যাখ্যা দিতে সরাসরি অস্বীকার করেন। রাইট। আবার তিনি এটাও বলেননি যে এগুলো মানুষের মতো। তার এই অবস্থানটিকে বলা হয় বিলা কাইফা, বা কিভাবে আছে তা জিজ্ঞাসা না করে বিশ্বাস করা। এই বিলা কাইফা নীতিটি কিন্তু চরম বুদ্ধিবৃত্তিক একটা অবস্থান। এটি তাকে চরমপন্থী আক্ষরিকতাবাদ এবং রূপক ব্যাখ্যার ঠিক মাঝামাঝি একটি সূক্ষ্ম রেখায় দাঁড় করিয়েছিল। ব্যালেন্স করার চেষ্টা আর কি। হ্যাঁ, তিনি আসলে ফিল্টার বা ব্যাখ্যার দায়িত্ব নিতে চাননি। তিনি মনে করতেন টেক্সটকে তার নিজস্ব অবস্থানে ছেড়ে দেওয়া উচিত। এটি যেন অতিরিক্ত ব্যাখ্যার কারণে তার মূল নির্যাস হারিয়ে না ফেলে। তাহলে এই সব কিছুর অর্থ আসলে কি দাঁড়াচ্ছে? এর অর্থ হল আহমদ ইবনে হাম্বল বিজ্ঞান বা যুক্তির অন্ধ বিরোধী ছিলেন না, বরং তিনি ছিলেন এমন একজন মানুষ যিনি চরম শাস্ত্রীয় নির্যাতনের মুখে দাঁড়িয়েও তথ্যকে ম্যানিপুলেট হতে দেননি। একদম সঠিক মূল্যায়ন। তার কাছে তার সংগৃহীত মুসনাদ কোনো নিখুঁত সন্দেহমুক্ত আইন গ্রন্থ ছিল না। এটি ছিল নবম শতাব্দীর একটি বিশাল টাইম ক্যাপসুল। তিনি ভালো, মন্দ, শক্তিশালী, দুর্বল সব ধরনের তথ্য কোনো নিজস্ব ফিল্টার ছাড়াই এক জায়গায় জমিয়ে রেখে গিয়েছিলেন। তার বিশ্বাস ছিল তিনি যদি ফিল্টার করেন তবে তার নিজস্ব পক্ষপাত সেখানে ঢুকে যাবে। তাই তিনি যাচাই বাছাই দায়িত্ব পরবর্তী প্রজন্মের স্কলারদের ওপর ছেড়ে দিয়েছিলেন। একদম। তার এক বিশাল সংগ্রহশালা এবং সেটিকে কেন্দ্র করে গড়ে ওঠা সহস্রাব্দের বিতর্ক প্রমাণ করে যে তিনি তার লক্ষ্যে শতভাগ সফল হয়েছিলেন। আজ আমরা আধুনিক ল্যাবে বসে ব্যাকটেরিওফাজ খুঁজছি, মানবাধিকারের সংজ্ঞা নিয়ে তর্ক করছি, কিংবা রাজনৈতিক ইতিহাসে চুলচেরা বিশ্লেষণ করছি। এই সব কিছুই সম্ভব হচ্ছে কারণ তিনি সেদিন এই ডেটাবেসটি কোনো এডিট ছাড়াই সংরক্ষণ করেছিলেন। রাইট। তিনি যদি সেই সময় নিজের লজিক দিয়ে ফিল্টার করে অনেক কিছু বাদ দিয়ে যেতেন, তাহলে হয়তো আজকের দিনে গবেষণার জন্য এই বিশাল তথ্য ভাণ্ডারটি আমরা পেতামই না। আর ঠিক এখানেই আমাদের আজকের আলোচনার সবচেয়ে গভীর এবং চিন্তার উদ্রেককারী পয়েন্টটি লুকিয়ে আছে, যা নিয়ে আমরা সবাই ভাবতে পারি। একটু আগে আমরা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর কথা বলছিলাম, ব্যাপারটা একবার ভেবে দেখুন। বলুন। আজ আমাদের ইন্টারনেট
বা এআই ল্যাঙ্গুয়েজ মডেলগুলো ঠিক ইবনে হানবালের মতোই কাজ করছে। পৃথিবীর সমস্ত সত্য মিথ্যা লজিক্যাল ইললজিক্যাল ডেটা তারা কোনো ফিল্টার ছাড়াই স্ক্র্যাপ করে সংরক্ষণ করছে। চমৎকার পয়েন্ট। আজ আমরা যেভাবে হাজার বছর আগের একজন মানুষের রেখে যাওয়া অপরিশোধিত বিশাল তথ্যের ভাণ্ডারকে কখনো অবৈজ্ঞানিক বলে সমালোচনা করছি, আবার কখনো আধুনিক বিজ্ঞানের সাথে মিলিয়ে প্রশংসা করছি, ভবিষ্যৎ প্রজন্ম যারা হয়তো আজ থেকে 500 বা 1000 বছর পর আসবে, তারা কি আমাদের এই সংগৃহীত বিশাল অপরিশোধিত ডিজিটাল ডেটাবেসগুলোকে ঠিক এভাবেই মূল্যায়ন করবে? এটি আসলে স্তব্ধ করে দেওয়ার মতো একটা ভাবনা। ডেটা এবং ইনফরমেশনের সংরক্ষণ যুগে যুগে এভাবেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন চ্যালেঞ্জ আর আবিষ্কারের পথ তৈরি করে দেয়। ঠিক। হাজার বছর পরের মানুষ হয়তো আমাদের এআই মডেলের ডেটা দেখে হাসবে, অথবা তার ভেতর থেকেই এমন কোনো সত্য খুঁজে পাবে যা আজ আমাদের ধারণারও বাইরে। কে জানে, হয়তো তারাও আমাদের মতোই কোনো এক গভীর আলোচনায় বসে আমাদের সংগৃহীত ডেটা নিয়ে বিতর্ক করবে। তা তো বটে। আর এই চমৎকার চিন্তার খোরাকটি দিয়েই এই গভীর আলোচনা আমরা এখানে শেষ করছি। আশা করি আজকের এই বিস্তারিত বিশ্লেষণ নতুন করে ভাবতে সাহায্য করবে এবং এই ঐতিহাসিক বিষয়গুলো নিয়ে আরও পড়াশোনা ও অন্বেষণ করার পথ খুলে দেবে। এতক্ষণ যারা এই আলোচনা শুনছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।